আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 2 লেখিকা ফারজানা মনি গল্প পাঠে আমি জান্নাতুল ফেরদৌস। বন্যা বুঝেছি মেরি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা জানালো, তেমন কিছু না। তানভীর, ওকে, তাহলে এখনই তোমাদের গলির মুখের মুখলেস দাদার দোকানের সামনে এসো। বন্যা, কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে, কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছি। তানভীর, প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচিউর চিন্তা ভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। বন্যা, এখানে ম্যাচিউর চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয়-স্বজনরা সবাই একেকজন একেক স্থানে ঘুমিয়ে আছে। যদি বের হতে ধরা পড়ে যাই। তানভীর, প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি এসো। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। প্লিজ তাড়াতাড়ি এসো। বন্যা একটু ভেবে বলল, আসছি। ফাগুন মাস, কোকিলের মিষ্টি মিষ্টি সুর ভেসে আসছে। হালকা মৃদু মৃদু বাতাসে বইছে। হালকা মৃদু মৃদু বাতাস বইছে। হঠাৎ এক অপরূপা সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার হলুদ লাল পাড়ের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। তার চুলগুলো ফাগুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। আলতারাঙা পায়ের সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? তানভীর, আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসলো। তানভীরের চোখ যেন আজ বন্যার লাজুক চেহারা থেকে সরাচ্ছেই না। ভোরের ভোরের স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশি আদুরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙল তানভীরের। ভাবিকে দেখে টাসকি খেয়ে জ্ঞান হারানোটা রাতের জন্য জমিয়ে রাখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজ ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে বাসর রাতে জ্ঞান হারিয়েছে বলেই সাকিব হো হো করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখলো বন্যা লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তুই এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলে আসছি। একটু সামনে এগোতেই সাকিব ডাকলো, তানভীর ভাইয়া, রাতের জন্য বাসরটা বাঁচিয়ে রেখো, না হলে বাসর ঘরের ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশে দেখলো একটা নোংরা ছেঁড়া জুতা পড়ে আছে। সেটা হাতে নিয়ে সাকিবকে ছুঁড়ে মারলো। বন্যাকে বলল, চলো, ওর কথায় কান দিও না। বন্যা, কোথায়? তানভীর, এখানে, বেশি দূর না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ে টেবিলে বসলো। দুজন বসে আছে, আজ যেন কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যাই প্রথমে মুখ খুলল। বলল, মেঘ কেমন আছে? তানভীর বলল, ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বরাবর বরাবর আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে লজ্জায় আর একটু গুটিয়ে গেল। বন্যা কাঁপা কণ্ঠে আবার বলল, কেন আসতে বলেছেন? তানভীর সহজ স্বীকারোক্তি, এমনি তোমায় দেখতে। বন্যা, ওহ, তাহলে দেখা শেষ হলে আমি আসি। বলে বন্যা বসা থেকে উঠে আহ এক কদম সামনে বাড়ালো। হঠাৎ তানভীর তার এক হাত ধরে টান দিল। বন্যা পিছন ফিরে দেখলো তানভীর তার বাঁ হাত ধরে নিচে হাঁটু গেড়ে বসে আছে। বন্যা অবাক লোচনে তানভীরকে দেখছে। হঠাৎ তানভীরের নেশাক্ত কণ্ঠের বাণী শুনে বন্যা হুঁশ ফিরে পেল। তানভীর, বন্যা, আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা কি তুমি জানো? মনে হচ্ছে এই আগুন ভরা ফাগুন আমার সামনে এক
হলুদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখি আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এমন তো কখনো হয় না। অন্য কাউকে দেখার পরে আমার থেকে দূরে যেও না। তোমাকে আমার কসম, নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আমার হলুদিয়া পাখি, একবার কবুল করে দেখো, ছেড়ে যাব না কখনো। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ। কবুল বলেই বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যা লাজুক হয়ে ছুটে যাওয়ার দিকে দেখছে। বন্যা বাড়ির সামনে এসে থামল। হঠাৎ তার মনে হচ্ছে হাতটা যেন একটু ভারী হয়ে আছে। হাতের দিকে তাকিয়ে বন্যা বিস্ময়ের চরম হাতের দিকে তাকাতে বন্যা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা কি দেখছে সে? নিজের চোখে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে, আর হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথা এতটাই বিভোর ছিল যে সে দেখেইনি হাতে কি করছে তানভীর। বন্যা আজ যেন বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বন্যা আজ যেন বরাবর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বাড়ির ভিতর ঢুকলে। বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করলো সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে ওঠা ধরতেই হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো বন্যা। বন্যার বোন সামনে এসে বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলে? বন্যা, না মানে এখানেই ছিলাম, কোথাও যাইনি তো। আমি তো এখানেই ছিলাম। বন্যার বোন মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ও, তোর হাতে কি হয়েছে? বন্যা, কিছু কই কিছু না তো। বন্যার বোন, দেখি কি হয়েছে হাতে। বন্যা কিছু না বলেই দৌড়ে পালালো রুমের দিকে। পেছন থেকে আপু পেছন থেকে বন্যার হাতে তানভীরের নামটা দেখে মুচকি হাসলো বন্যার বোন। বন্যার চোখের আড়াল হয়ে গেল। বন্যার চোখের আড়াল হয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করল। গতকাল বিকেলে বন্যার মামা, খালারা সবাই এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল, মনে হয় কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু এসব কিছু বন্যার অজানায় রয়ে গেল। বেলা ৯টা বাজে। পূর্ব দিগন্তে সূর্য চারিদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করার ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করলো। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আবির, আম্মু, মামুনি, কাকিয়া, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আলী আহমদ খানের গভীর সুর শোনা গেল, কোথায় গিয়েছিলে? আর রাতে বাড়ি কেন ফিরোনি? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারারাত ঘুমায়নি। তার চোখে ঘুম জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রেগে চক্ষু রক্তলাল হয়ে গেছে। কিন্তু রাগটা গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে সেইখানে। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে সেইখানে।
আলী আহমদ খান কিছুক্ষণ চুপ থেকে বলল, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো, গতকাল মেঘ মামুনি মাঝরাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছেন। আমি রাত দুইটায় নিজ কিছু প্রয়োজনে রুম থেকে বের হই, আর তখনই দেখি মেঘ মামুনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। আবির, ফোনে চার্জ ছিল না। আমি ক্লান্ত ক্লান্ত উপরে যাচ্ছি বলে আবির বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিহা খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টিমুখ করতে বলল। আরিফের দুচোখ তো অন্য আরেক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভেতরে ঢুকে দেখলো মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাদম্বিনীর মুখে। যা দেখে এ যা দেখে এই আবিরের হৃদয় থমকে যায় বারংবার। আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল করে রুমে ঢুকতেই দেখলো মেঘ ঘুম ঘুম চোখে তার দিকে তাকিয়ে আছে। আবির চুল মোছা বাদ দিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে মেঘের সামনে এসে আহ ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। বিছানায় আধো আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে বলল, মেঘ মেঘ আপনি কি রাগ করেছেন? মেঘ, আহিয়ার আব্বু, আপনি কি এসেছেন? কাল রাতে কত চিন্তায় ছিলাম। আবির, সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানভীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে আসি। এমনিতেই তানভীরের বিয়ের চক্করে গত 1 সপ্তাহ ঠিকমতো অফিসে যেতে পারিনি। আগামী সোমবার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতেই সেরে নিব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো, বলল তাড়াতাড়ি হাসপাতালে আয়। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো, বলল তাড়াতাড়ি হাসপাতালে যেতে। রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগে কথা ছিল রিয়ার ব্লাড লাগলে আমি দিব, কারণ আমাদের ব্লাড গ্রুপ একই রকম। তাই তখনই ছুটে যাই হাসপাতালে, ব্লাড দেই। আর রিয়া রাকিবের ফুটফুটে একটা ছেলেবাবু হয়েছে। ফোনের চার্জ ছিল না, তাই তোমার সাথে জানাতে পারিনি। সেখানে ঝামেলা শেষ করে ডিরেক্টর অফিসে যাই, তোমাকে মেসেজ দিই, তারপরে বাকি কাজ সেরে এখন ফিরলাম। বুঝেছেন ম্যাম? এই যে মশাই, গল্প শুনতে শুনতে যে গল্পের রাজা হারিয়ে যাচ্ছেন। সাবস্ক্রাইবটা কি করবে? তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করুন, না হলে পরের পর্বটা কিন্তু আপনার কাছে আর যাবে না। পরের পর্ব তাড়াতাড়ি পেতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।